আজকে আমরা যে সূত্রগুলো নিয়ে আলোচনা করতে বসেছি তার বিষয়বস্তু হলো শিশুদের মোবাইল আসক্তি। মানে এমন একটা বিষয় যা আজকাল প্রায় সব বাবা মাকেই ভাবাচ্ছে। ধরুন ৩ বছরের একটি শিশু রুনা, সে মোবাইল স্ক্রিনে কার্টুন না দেখলে এক লোকমা ভাতও মুখে তোলে না। ওর কান্না থামানোর বা ওকে শান্ত রাখার একমাত্র উপায় যেন হয়ে দাঁড়িয়েছে ইউটিউবের ওই রঙিন দুনিয়াটা। তো রুনার বাবা মা আমাদের এই সূত্রগুলো পাঠিয়েছেন, কারণ তারা বুঝতে পারছেন যে কোথাও একটা বড় সমস্যা হচ্ছে। চলুন এই সূত্রগুলোর গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি রুনার মতো লক্ষ লক্ষ শিশুর ক্ষেত্রে আসলে কি ঘটছে। এবং শুধু কি ঘটছে তাই নয়, এর পেছনের কারণগুলো আসলে কতটা জটিল সেটাও খতিয়ে দেখা দরকার। কারণ সমস্যাটা যতটা না শিশুর, তার চেয়ে অনেক বেশি হয়তো আমাদের, মানে আমাদের তৈরি করা পরিবেশের। ঠিক এই পয়েন্টটা ধরেই আজকের আলোচনা এগোবে। আমরা দেখব এই আসক্তির ইঞ্জিনটা কিভাবে কাজ করে, এর ফলে শিশুদের মস্তিষ্কের ভেতরে এবং বাইরের জগতে ঠিক কী পরিবর্তন ঘটে। আর সবচেয়ে জরুরি, রুনার বাবা মায়েদের মতো যারা এই পরিস্থিতি থেকে বেরোতে চান তাদের জন্য বাস্তবসম্মত আর কার্যকর উপায়গুলো কি হতে পারে। তাহলে গোড়া থেকেই শুরু করা যাক, কেন শিশুরা মোবাইলের প্রতি এতটা আকৃষ্ট হচ্ছে। সূত্রগুলো বলছে অভিভাবকদের ব্যস্ততা একটা বড় কারণ। এটা তো আমরা মোটামুটি সবাই জানি, কিন্তু একটা বিষয় পড়ে আমি একটু চমকে গেছি। বলা হচ্ছে শিশুরা অনুকরণ করে শেখে। আমরা বাবা মায়েরা যখনই একটু অবসর পাই, হয়তো মানসিক শান্তির জন্য বা নিছক অভ্যাসের বশে ফোনের স্ক্রিনে ডুবে যাই, শিশুরা ঠিক সেটাই দেখে এবং ওটাকেই স্বাভাবিক বলে ধরে নেয়। তার মানে কি সমস্যাটা শিশুর নয়, বরং পুরো পারিবারিক সংস্কৃতির? একদম। শিশুরা তার পরিবেশের আয়না, কিন্তু এর সাথে আরও একটা উম, বেশ শক্তিশালী মনস্তাত্ত্বিক দিক জড়িত, যা হলো তাৎক্ষণিক তৃপ্তি বা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। ব্যাপারটা একটু ভেঙে বলি। একটা শিশু যখন, ধরুন, ব্লগস দিয়ে বাড়ি বানায় বা ছবি আঁকে, তখন তাকে ধৈর্য ধরতে হয়, চেষ্টা করতে হয়, আর তারপর সে তার কাজের ফল দেখে আনন্দ পায়। এটা একটা ধীর প্রক্রিয়া। কিন্তু মোবাইলের স্ক্রিনে কি হয়? একটার পর একটা ভিডিও, একটার পর একটা রং, শব্দ, প্রতি সেকেন্ডে নতুন কিছু ঘটছে। শিশুর মস্তিষ্ক কোনো রকম প্রচেষ্টা ছাড়াই এক ধরনের তীব্র আনন্দ বা যাকে বলে ডোপামাইন রাশ, সেটা অনুভব করে। তার মানে ফোনটা শিশুর মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেমকে একরকম হাইজ্যাক করে ফেলছে। নিখুঁতভাবে বললে ঠিক তাই। মস্তিষ্ক যখন বুঝে যায় যে খুব সহজে, কোনো পরিশ্রম ছাড়াই আনন্দ পাওয়া সম্ভব, তখন সে আর কঠিন বা সময়সাপেক্ষ কাজের দিকে যেতে চায় না। বই পড়া, গল্প শোনা বা মাঠে খেলার মতো কাজগুলো, যেগুলোতে মনোযোগ আর ধৈর্যের প্রয়োজন, সেগুলো তার কাছে মানে বিরক্তিকর মনে করতে শুরু করে। সে অধৈর্য হয়ে ওঠে। কিন্তু সূত্রগুলোতে এর থেকেও ভয়ঙ্কর একটা দিকের কথা বলা হয়েছে। এটা শুধু অভ্যাসের পরিবর্তন নয়, বরং মস্তিষ্কের গঠনেও নাকি প্রভাব ফেলছে। একটা গবেষণার কথা উল্লেখ করা হয়েছে যেখানে দেখা গেছে যে শিশুরা দিনে ২ ঘন্টার বেশি স্ক্রিন ব্যবহার করে, তাদের মস্তিষ্কের ভাষা এবং চিন্তার জন্য যে হোয়াইট ম্যাটার রেসপন্সিবল, সেটার গঠন ক্ষতিগ্রস্ত হয়। এটা তো রীতিমতো ভয়ের কথা। হ্যাঁ, এটা খুবই উদ্বেগজনক একটা তথ্য। হোয়াইট ম্যাটার হল মস্তিষ্কের বিভিন্ন অংশের মধ্যে সংযোগ স্থাপনকারী স্নায়ুতন্ত্র। একে বলা যেতে পারে মস্তিষ্কের ইনফরমেশন হাইওয়ে। এই সংযোগ যদি দুর্বল হয়ে পড়ে, তাহলে শিশুর ভাষা শেখার ক্ষমতা, পড়ার ক্ষমতা আর আর সামগ্রিকভাবে চিন্তাভাবনা করার দক্ষতা বাধাগ্রস্ত হয়। অর্থাৎ ক্ষতিটা ক্ষতিটা কেবল আচরণগত নয়, একেবারে নিউরোলজিক্যাল স্তরে ঘটছে। বেশ তেতো বাস্তবতা লুকিয়ে আছে। তাহলে এই মস্তিষ্ক পুনর্গঠনের ফল হিসেবে রুনার মতো শিশুদের মধ্যে আর কি পরিবর্তন দেখা যায়? সূত্রগুলো তো বেশ কিছু ভয়ানক পরিণতির কথাই বলছে, তাই না? হ্যাঁ, এবং এই প্রভাবগুলো শুধু শারীরিক ক্ষতির মধ্যে সীমাবদ্ধ নেই, যা আমরা খালি চোখে দেখি, বরং মানসিক এবং সামাজিক ক্ষতিগুলো আরও অনেক বেশি সুদূর প্রসারী। চলুন সেই দিকগুলো একটু বিস্তারিতভাবে দেখি। প্রথমত, আচরণগত সমস্যার কথা বলা হয়েছে। যেমন মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, অল্পতে রেগে যাওয়া, কোনো কিছুর জন্য অপেক্ষা করতে না পারা। এর পেছনের কারণ কি ওই ডোপামিন নির্ভরতা? ঠিক তাই। যখন মস্তিষ্ক একটা নির্দিষ্ট মাত্রার উত্তেজনায় অভ্যস্ত হয়ে যায়, তখন স্বাভাবিক জীবন তার কাছে ম্যারম ম্যারে লাগতে শুরু করে। ফোন কেড়ে নিলে বা ইন্টারনেট সংযোগ না থাকলে সে উইথড্রয়াল সিমটমস দেখাতে শুরু করে, যা বড়দের মাদকাসক্তির মতোই। এই জন্যই তাহলে তারা এত খিটখিটে আচরণ করে। হ্যাঁ, এই কারণেই। আর সামাজিক দক্ষতার কি অবস্থা হয়?
আমার মনে আছে ছোটবেলায় খেলার মাঠে বন্ধুদের সাথে কত ঝগড়া হতো, আবার মিটেও যেত। কে আগে ব্যাট করবে বা কে খেলায় হেরে গেছে, এই ছোট ছোট দ্বন্দ্বগুলোই তো আমাদের একে অপরকে মানিয়ে নিতে শিখিয়েছে। স্ক্রিনের জগতে তো সেই সুযোগ নেই। আপনি খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ধরেছেন। খেলার মাঠ বা বন্ধুদের সাথে কাটানো সময়টা আসলে একটা সামাজিক পরীক্ষাগার। সেখানে শিশুরা দর কষাকষি করতে শেখে, অন্যের আবেগ বুঝতে শেখে, নিয়মকানুন মানতে শেখে এবং পরাজয় মেনে নিতেও শেখে। একটা শিশু যখন ঘন্টার পর ঘন্টা একা স্ক্রিনে সময় কাটায়, সে সমস্ত সামাজিক শিক্ষা থেকে পুরোপুরি বঞ্চিত হয়। এর ফলে পরবর্তী জীবনে গিয়ে তাদের মধ্যে আত্মকেন্দ্রিকতা এবং সামাজিক উদ্বেগ তৈরি হওয়ার ঝুঁকিটা অনেক বেড়ে যায়। এর পাশাপাশি ঘুমের সমস্যা তো আছেই। সূত্রগুলো বলছে স্ক্রিনের নীল আলো বা ব্লু লাইট সরাসরি ঘুমের উপর প্রভাব ফেলে। এই বিষয়টা আসলে কিভাবে কাজ করে? আমাদের মস্তিষ্ক দিনের আলো আর রাতের অন্ধকারের উপর ভিত্তি করে ঘুমের চক্র নিয়ন্ত্রণ করে। দিনের আলোতে মস্তিষ্ক সজাগ থাকে আর অন্ধকার হলে সে মেলাটোনিন নামে একটি হরমোন তৈরি করে, যা আমাদের ঘুমাতে সাহায্য করে। মোবাইলের স্ক্রিন থেকে যে নীল আলো বের হয় তা দিনের আলোর মতো। ফলে রাতে যখন শিশু মোবাইল ব্যবহার করে, তার মস্তিষ্ক ধোঁকায় পড়ে যায়। সে ভাবে এখনো দিন আছে, ফলে শরীর ঘুমের জন্য প্রয়োজনীয় মেলাটোনিন তৈরি করা বন্ধ করে দেয়। ফলাফল, শিশুর ঘুমের চক্রটাই পুরোপুরি নষ্ট হয়ে যায়। আর অপর্যাপ্ত ঘুম শিশুর শারীরিক ও মানসিক বিকাশের জন্য কতটা ক্ষতিকর তা আমরা সবাই জানি। এই আলোচনাটা শোনার পর পরিস্থিতিটা বেশ হতাশাজনক মনে হচ্ছে। তাহলে রুনার বাবা মায়ের মতো অভিভাবকরা এখন কি করবেন? আনন্দের বিষয় হল, সূত্রগুলোতে শুধু সমস্যার কথা বলেই শেষ করা হয়নি, বেশ কিছু কার্যকর সমাধানের কথাও বলা হয়েছে। তবে একটা বিষয় খুব পরিষ্কার করে বলা হয়েছে, হঠাৎ করে মোবাইল কেড়ে নেওয়াটা কোনো সমাধান নয়, একদমই নয়। হঠাৎ করে কেড়ে নিলে শিশুর মধ্যে তীব্র প্রতিক্রিয়া হতে পারে। সে আরও বেশি জেদি হয়ে উঠবে এবং এটাকে একটা শাস্তি হিসেবে দেখবে। মূল কৌশলটা হল প্রতিস্থাপন, বর্জন নয়। অর্থাৎ শিশুর সামনে থেকে একটা আকর্ষণীয় জিনিস সরিয়ে নেওয়ার আগে তার হাতে আরও মজার বা অন্তত নতুন কোনো বিকল্প তুলে দিতে হবে। কিন্তু এখানেই আমার একটা প্রশ্ন আছে। আজকের দিনে যে শিশুরা পাবজি বা মাইনক্রাফটের মতো হাই গ্রাফিক্স গেম দেখে বড় হচ্ছে, তাদের কাছে আমাদের ছোটবেলার লুকোচুরি বা বল খেলা কি আদৌ আকর্ষণীয় মনে হবে? মানে, এই প্রজন্মের বাচ্চাদের জন্য বিকল্পগুলো কি আরও আধুনিক হওয়া প্রয়োজন নয়? এটা একটা দুর্দান্ত প্রশ্ন। আসলে বিষয়টা পুরনো বা নতুন খেলা নিয়ে নয়, বিষয়টা হলো খেলার ধরনের ওপর। ডিজিটাল গেমগুলো মূলত নিষ্ক্রিয় বিনোদন, মানে প্যাসিভ এন্টারটেনমেন্ট, যেখানে শিশু মূলত একজন দর্শক বা নির্দেশ পালনকারী। আমাদের বিকল্পগুলো এমন হতে হবে যা শিশুকে সক্রিয় অংশগ্রহণকারী বা অ্যাক্টিভ পার্টিসিপেন্ট করে তুলবে। আর এর জন্য খুব আধুনিক হওয়ার প্রয়োজন নেই। যেমন? সূত্রগুলোতে তো বেশ কিছু বিকল্পের তালিকা দেওয়া হয়েছে। হ্যাঁ, প্রথম এবং সবচেয়ে শক্তিশালী বিকল্প হল সৃজনশীল কাজ, যেমন শিশুকে কাগজ, কাঁচি, আঠা, রং পেন্সিল বা মাটি দিয়ে কিছু তৈরি করতে দিন। এই কাজগুলো শুধু তাদের সময় কাটায় না, এগুলো তাদের কল্পনা শক্তিকে উদ্দীপ্ত করে, সূক্ষ্ম কিন্তু দক্ষতার বিকাশ ঘটায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের হাতে কিছু তৈরি করার পর তারা যে আত্মতৃপ্তি লাভ করে তা মোবাইলের তাৎক্ষণিক আনন্দের চেয়ে অনেক বেশি গভীর এবং স্থায়ী। সূত্রগুলোতে একঘেয়েমি বা বোর্ডন এর গুরুত্ব নিয়েও একটা মজার কথা বলা হয়েছে। আমরা আজকাল এতটাই ভয় পাই যে আমাদের বাচ্চারা বোর হয়ে যাবে, যে তাদের প্রতিটা মুহূর্ত আমরা কিছু না কিছু দিয়ে ভরিয়ে রাখতে চাই। কিন্তু এই রিসার্চ পেপারগুলো বলছে একঘেয়েমি আসলে সৃজনশীলতার জন্ম দেয়। ঠিক তাই, যখন একটি শিশুর কিচ্ছু করার থাকে না, তখনই তার মস্তিষ্ক ভাবতে শুরু করে। সে হয়তো ভরের কোণে পড়ে থাকা একটা বাক্স দিয়ে গাড়ি বানানোর কথা ভাবে, অথবা জানালার বাইরে একটা পাখিকে দেখে গল্প তৈরি করে। এই একঘেয়েমি মুহূর্তগুলোই কল্পমার দরজা খুলে দেয়। আমরা মোবাইল দিয়ে সেই দরজাটাই বন্ধ করে দিচ্ছি। আরেকটা চমৎকার বিকল্পের কথা বলা হয়েছে, একসাথে বই পড়া। শুধু ঘুমানোর সময় গল্প পড়ে শোনানো নয়, বরং বইয়ের ছবিগুলো নিয়ে আলোচনা করা। যেমন, দেখো তো এই ছবিতে খরগোশটা কি করছে, বা তোমার কি মনে হয় এরপর কি হতে পারে? এই ধরনের ছোট ছোট প্রশ্ন শিশুর চিন্তা ভাবনাকে উস্কে দেয়।
এবং এটা বাবা মায়ের সাথে শিশুর মানসিক বন্ধনকে অনেক দৃঢ় করে তোলে। এর পাশাপাশি পারিবারিক সময় কাটানোর গুরুত্ব তো রয়েছেই। একসাথে রাতের খাবার খাওয়া, কোনো রকম স্ক্রিন ছাড়া বা সবাই মিলে বোর্ড গেম খেলা বা এমনকি একসাথে ঘর গোছানোর মতো ছোট ছোট কাজও শিশুকে একাকিত্ব থেকে বের করে আনে আর তাকে বোঝায় যে পরিবারের সাথে কাটানোর সময়টাও আনন্দের হতে পারে। আমার তো মনে আছে ছোটবেলায় লুকোচুরি খেলতে গিয়ে একবার এমন জায়গায় লুকিয়েছিলাম যে সবাই আমাকে ছাড়াই বাড়ি চলে গিয়েছিল। কিন্তু ওই অভিজ্ঞতাগুলোই আসলে আমাদের সামাজিক হতে শিখিয়েছে। এই বিকল্পগুলো তো দারুণ, কিন্তু সূত্রগুলোতে আরও একটি গভীর দিকের কথা বলা হয়েছে, যা হল নৈতিক বা আত্মিক বিকাশ। প্রথমে বিষয়টাকে আমার কাছে মোবাইল আসক্তির সাথে সম্পর্কহীন মনে হয়েছিল, কিন্তু এর পেছনের ব্যাখ্যাটা বেশ চমকপ্রদ। হ্যাঁ, সম্পর্কটা হলো আত্মনিয়ন্ত্রণের ক্ষমতার ওপর, মানে সেলফ রেগুলেশন। সূত্রগুলো বলছে শিশুদের যখন ছোট থেকে প্রার্থনা, মেডিটেশন বা শুধু শান্ত হয়ে এক জায়গায় বসার মতো অভ্যাস করানো হয়, তখন তাদের মনোযোগকে একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত করতে শেখানো হয়। এই অভ্যাসগুলো তাদের মস্তিষ্কের সেই অংশকে শক্তিশালী করে যা প্রলোভন এবং আবেগ নিয়ন্ত্রণ করে। তার মানে এই চর্চাগুলো তাদের এক ধরনের মানসিক শৃঙ্খলা শেখায়। একদম। এটা অনেকটা মনোযোগের ব্যায়ামের মতো। মোবাইল আসক্তি হল মূলত মনোযোগের বিক্ষিপ্ততা এবং প্রলোভনের কাছে হেরে যাওয়া। আর এই শান্ত থাকার অভ্যাসগুলো শিশুকে সেই প্রলোভনকে প্রতিহত করার মানসিক শক্তি যোগায়। তাই যখন তার মোবাইল নেওয়ার তীব্র ইচ্ছা জাগে, তখন এই চর্চা তাকে সেই ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পরোক্ষভাবে সাহায্য করে। এটি আসক্তির বিরুদ্ধে একটি শক্তিশালী অভ্যন্তরীণ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে। চমৎকার ব্যাখ্যা। তাহলে পুরো আলোচনা থেকে রুনার বাবা মায়ের জন্য এবং আমাদের সবার জন্য যে মূল বার্তাটি উঠে আসছে, তা হলো এই আসক্তির জন্য শিশুদের দোষারোপ করার কোনো মানেই হয় না। একেবারেই না। একটি শিশু নিজে থেকে আসক্ত হয় না, তাকে তার পারিপার্শ্বিক পরিস্থিতি আসক্ত করে তোলে। দোষটা শিশুর নয়, দায়িত্বটা আমাদের, অর্থাৎ বড়দের। এবং সেই দায়িত্ব পালনের প্রথম ধাপ হলো নিজেদের বদলানো। আমরা যদি খাওয়ার টেবিলে বা বাচ্চার সাথে কথা বলার সময় নোটিফিকেশন চেক করতে থাকি, তাহলে শিশুকে কোনোভাবেই স্ক্রিন থেকে দূরে থাকার উপদেশ দিতে পারি না। আমাদের নিজেদেরই উদাহরণ তৈরি করতে হবে। ঠিক। আলোচনার শেষে এসে বলা যায়, প্রযুক্তি আমাদের জীবনের একটি বাস্তবতা। একে পুরোপুরি বর্জন করা হয়তো সম্ভব নয়, আর হয়তো উচিত নয়, কিন্তু এর নিয়ন্ত্রণ আমাদের হাতেই রাখতে হবে। সূত্রগুলোর বার্তা খুব পরিষ্কার। আজ যদি আমরা কোনো বাছবিচার না করে শিশুদের হাতে বিনোদনের জন্য মোবাইল তুলে দিই, তাহলে অদূর ভবিষ্যতে আমরা হয়তো তাদের মনোযোগ, সৃজনশীলতা এবং মানবিক গুণাবলী হারিয়ে ফেলব। তাহলে আজকের এই গভীর আলোচনা শেষে ভাবনার জন্য একটা প্রশ্ন রেখে যাওয়া যাক। অবশ্যই। প্রশ্নটা হল, আমরা শিশুদের ডিজিটাল দুনিয়া থেকে বিচ্ছিন্ন করতে চাই না, আবার এর ক্ষতিকর প্রভাবে তাদের হারিয়ে যেতেও দিতে চাই না। তাহলে ভারসাম্যটা কোথায়? কিভাবে আমরা প্রযুক্তিকে একটি ক্ষতিকর আসক্তের বস্তু হিসেবে না দেখে শিশুদের শেখার এবং বিকাশের একটি সৃজনশীল উপকরণ হিসেবে ব্যবহার করতে পারি? স্ক্রিনকে নিছক বিনোদনের মাধ্যম না বানিয়ে কিভাবে তাকে জ্ঞান বা সৃষ্টিশীলতার জগতে প্রবেশের দরজা বানানো যায়? এই ভারসাম্য তৈরি করার উপায় কী হতে পারে?